নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি আমাদের একনিষ্ঠ শ্রোতা বন্ধু লেখিকা শ্রী কর্মকারের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প মকবুলের চায়ের দোকানে। আজকের গল্পের প্রধান চরিত্র এবং গল্পের সূত্রধারে রয়েছি আমি বুবাই, গল্প পাঠে সায়ন্তন। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছে মৌমিতা সাহা, বাল্মীকি, শুভজিৎ, সৌরভ রায়, শুভধর। তাহলে শুনতে থাকুন লেখিকা শ্রী কর্মকারের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প মকবুলের চায়ের দোকানে। বিগত কয়েক দিন থেকে এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় দত্তবাবু মকবুলের দোকানে চা খেতে যেতে পারেননি। তাই তো মনমরা হয়ে বাড়িতে বসে থাকেন। ছুটির দিন কোথায় একটু আড্ডা দেবেন সেটাও সম্ভব হচ্ছে না। তাই তার বিরক্তির শেষ নেই। তবে বন্ধুদের সাথে এই নিয়ে কথা হয়েছে ফোনে। তিতলি ওনাকে কথা বলিয়ে দিয়েছে, কেননা এই আধুনিক যুগের মোবাইল জিনিসটা এখনও তার করায়ত্ত হয়ে ওঠেনি। তিতলি হলো তার নাতনি, ক্লাস 9-এ পড়ে। সে তার দাদাইকে খুব ভালো করেই চেনে। একদিন সকালে ওই মকবুল কাকার দোকানে না যেতে পারলে দম আটকে আসে তার। সকালের শুরুতে ওই মকবুল কাকার হাতের চা লাগবেই লাগবে, এটা বাড়ির সকলেই জানে। তাই এখন আর কেউ কিছু বলে না। বয়স হয়েছে, সেই মানুষটার তো কথা বলার সঙ্গী চাই। এই উন্নত পাড়ায় আধ শহুরে ভাব নিয়ে দাঁড়িয়ে থাকা প্রতিটা বাড়িও যেন সেটা এখন জেনে গেছে। তাই অনেকেই আবার তাদের না দেখলে কিছু একটা যেন ঘটেনি এমন মনে হয়। তাই তো দত্তবাবু ও ওনার বন্ধুদের কথাই ছিল যে আজ রবিবারের ছুটিতে সবাই দেখা করবেনি, সে বৃষ্টি থাকুক বা ঝড়। তাই সকালে উঠে আকাশ দেখে খুব খুশি হন, কারণ আজ প্রবল বৃষ্টি না হলেও ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে। তাই খুশি মনেই ছাতা হাতে ওপরের ঘর থেকে নিচে নামেন দত্তবাবু। নিচে ডাইনিং এরিয়ায় তিতলি পড়ছে। বৃষ্টির কারণে স্কুলে যায়নি কয়েকদিন হলো। তবে পড়ার চাপ থাকায় ছুটির দিন সকাল সকাল সব পড়া শেষ করে সেও ছুটি নেবে বাকিটার সময়। আর অন্যদিকে তিন্নি অর্থাৎ ওনার বৌমা রান্নাঘরে চা খেতে খেতে কি যেন কাজ করছে। দত্তবাবুকে নামতে দেখে তিতলি বলে ওঠে, দাদাই কোথায় যাচ্ছ? ওই মকবুলের দোকান। এটা শুনেই তিন্নি বলে ওঠে, বাবা তাড়াতাড়ি চলে আসবে, আজ সকালে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে। তোমার ছেলে বাজার চলে গেছে ইতিমধ্যে। দত্তবাবু খাবারের কথা শুনেই খুশি গলায় বলে, বৌমা তাহলে কি একটু বেশি করে রাঁধতে পারবে? ওনার কথা বুঝতে পেরেই বলে, কি রায়বাবু আর দাসবাবুকেও ডাকবেন নাকি? দত্তবাবু হাসেন। তখন তিতলি বলে, তাহলে মকবুল কাকা কেন বাদ থাকবে? আর মুস্কানি বা কি দোষ করলো? ঠিক আছে, ওরাও আসবে। মুস্কান খুব খুশি হবে। বাবা বলে দিও ওদের, না হলে সাথে করেই নিয়ে এসো। দত্তবাবু খোশ মেজাজে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। দোকানে এসে দেখেন বাকিরা আগেই চলে এসেছে। তিনিও হাসতে হাসতে দোকানের ভেতরে এসে বসেন। দত্তবাবু মকবুলকে উদ্দেশ্য করে বলেন, মকবুল নে এবারে স্পেশাল চাটা বানা দেখিনি, অনেকদিন পর এলাম। অনেক দিন মানে সবে তো হলো 3 দিন। আর বাড়ির পাশেই দোকান, তাতেই বলছিস? এই পাড়ায় একটাই চায়ের দোকান আছে বুঝলি। তবুও তো তোর বাড়ির পাশেই একদম। আমরা না হয় পাশের গলি তবুও ঠেঙ্গিয়ে আসি। বুঝবি না তোরা, মকবুলের হাতের চা না খেলে আমার দিনই শুরু হয় না, আবার শেষও হয় না, সে যতই বাড়ির উল্টো দিকের দোকান হোক না কেন। দত্তবাবুর কথা শুনে মকবুল হাসে, কারণ সেটা সে ভালো করেই জানে। সেই কবে থেকে তোর দোকানে আসছে এই 3 বন্ধু। একই পাড়ায় থাকেন, তবে সবারই পেশা ছিল আলাদা। নিজেদের পেশা থেকে অবসর নেওয়ার পর এই মকবুলের দোকান আর সকালের চা খাওয়াটাই আড্ডার আসল সময় হয়ে দাঁড়ায়। মকবুলও এই মানুষগুলোর সাথে জড়িয়ে গেছে একদম। তাই তাদের সাথে সেই আড্ডায় মজে যায় চায়ের বেচা কেনা করতে করতে। এছাড়া ওর জীবনে দত্তবাবুর অনেক অবদান আছে বলে কথা। দত্তবাবু আবারও বলেন, তবে আজ মন খুশি অন্য কারণে।
বৌমা তোমাদের সবাইকে খিচুড়ি খাওয়ানোর নিমন্ত্রণ করেছে। এই সকালেই যেতে হবে কিন্তু। এই তাই নাকি? তাহলে তো যেতেই হয়। এই তবে রান্না হতেও তো সময় লাগবে, হ্যাঁ নাকি? মকবুল, মুস্কানকে ফোন করে বলে দে সে যেন 10টায় চলে আসে। সবাই মিলে একসাথেই যাব। তিতলি দিদি বসে আছে ওর জন্যই। তাহলে তো এখনই চলে আসবে। যা পাগল তিতলি দিদির জন্য। দে দেখি চা হলো। জম্পেশ করে একটা আড্ডা দিতে হবে তো। যা বৃষ্টির জের, আমাদের আড্ডাটাই না মাটি করে দেয় একদম। হ্যাঁ তাই তো, সকাল সকাল অন্যের কীর্তন না করলে তো আবার পেট পরিষ্কার হয় না। আর তুই তুই বুঝি কিছুই বলিস না? সেদিন জয়ী পাড়ার সাহার কিপটেমির গল্প শোনালি, সেটা কে বলবে? হ্যাঁ, সে সাহা কি করেছে সেটা তার ব্যাপার, তো তোর তাতে কি? হ্যাঁ, দত্তবাবুর কথায় কান না দিয়ে হঠাৎ দাসবাবু বললেন, এ নীলাদ্রি কি বাজারে গেছে? এই ফিরল বুঝি এখন? কই না তো, সে তো ইলিশ আনতে বড় বাজারে গেছে, ফিরতে দেরি হবে। ও ইলিশ নাকি? ওরে দাস, তুমি দেখছি দিনে দুপুরে ভূত দেখছো। আসলে খিচুড়ির কথা শুনে আর লোভ সামলাতে পারছি না, তাই কি কি দেখছি নাকি কেউ ভেতরে গেল? তার মধ্যে এখন আরো শুনলাম ইলিশ। মকবুল চা বাড়িয়ে দিয়ে বলল, ভূত আবার দিনে দেখা যায়? কখনো তো কারোর কাছে শুনিনি। সে তো রাতের বিভীষিকা। তাহলে ওই পেপারওয়ালা হবে, পেপার দিতেই গেছে। আর তুই ভেবেছিস নীলাদ্রি? নতুন পপ এনেছি, ভিতরে পুর দেওয়া। দেবো নাকি চায়ের সাথে? সে আর বলতে, দে দে তাড়াতাড়ি দে। তখন একে একে সকালে বাইরে কাজে যাওয়া শ্রমিকেরা এসে বসে চা খেত দোকানে। তাদের নিতে আসবে লরি সেখান থেকে। বাইরে আরও শহরাঞ্চলে অনেকে কাজ পায়, তাই তারা অপেক্ষা করে আর চা খায়। সাথে এই 3 বন্ধুর আড্ডা শোনে। মাঝে মধ্যে তারাও যোগ দেয় সময় হলে। দত্তবাবু আদা দেওয়া কড়া করে বানানো তার স্পেশাল চায়ে মন ভরে চুমুক দিয়ে পপে কামড় বসিয়ে বললেন, কে বলল হ্যাঁ ভূত শুধু রাতেই দেখা যায়, দিনে দেখা যায় না? দত্তবাবুর কথা শুনে মকবুলের চোখ চকচক করে ওঠে। জানে এমন কথা মানেই একটা গল্প আছে। যেহেতু এই 3 জনে চাকরির সুবাদে বাইরে বাইরে ঘুরেছে, তাই তাদের অভিজ্ঞতা ও গল্পের ভাণ্ডার অনেক। কি বলছিস কি? কেন, দেখেছিস নাকি? এই কথায় পাশে বসে থাকা শ্রমিকেরাও তাকিয়ে থাকে, এরপর দত্তবাবু কি বলবে শোনার জন্য। তবে আর বলছি কি, এই যখন আমি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করি সেই তখনকার ঘটনা। মকবুল স্টোভের আঁচ কমিয়ে দেয়। এখন গল্প শুনবে, চায়ের দিকে মন দিলে কি চলে? আর যারা এখানে বসেছে তাদের সবার হাতেই চায়ের কাপ আর কান খাড়া। তোমরা তো জানোই আমি ছিলাম স্বাস্থ্যকর্মী। আগের স্বাস্থ্যকেন্দ্র থেকে বদলি হয়ে আরো ভেতরকার এক গ্রামে আমাকে পাঠিয়েছে সরকার থেকে। তখন বেশিরভাগ গ্রাম ওই পাড়ায় পাড়ায় পুকুর থেকে জল নিয়ে নিত্যদিনের কাজ সারত সবাই, তাই পেটের সমস্যা সবার লেগেই থাকতো। বেশ কিছু গ্রামের মানুষ তখন উদরাময় রোগে ভুক্তভোগী, কিছু কিছু মানুষ মারাও গেছে শুনেছি। তো সরকার থেকে কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের আলাদা আলাদা গ্রামে পাঠাচ্ছে গ্রামবাসীদের বোঝাতে আর সচেতন করতে। আমরাও বেরিয়ে পড়েছি নতুন এক উদ্যমে। আমায় যেতে হয়েছে পাহাড়পুর। সেখানে বসতি কম, তবে শুনেছি ওখানে নাকি একটিও স্বাস্থ্যকেন্দ্র নেই। তো যাই হোক, গ্রামে এসে থাকছি বেশ কিছুদিন হলো। গ্রাম বলতে একেবারেই গণ্ড গ্রাম, কেউই লেখাপড়া জানে না। তাদেরকে বোঝাতে হবে পুকুরের জলে বাসন মেজে সেই নোংরা জল ব্যবহার করা ঠিক নয়, বরং একটি আলাদা পুকুর খনন করে সেটা ব্যবহার করলেই হয়। এইসব বোঝানোই আমার কাজ। আর কার কি হলো তা একটু দেখা। গ্রামে সচেতনতা সভা করে অনেকের সাথেই পরিচয় হয়েছে। এর সুবাদে কারোর কারোর সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে।
ওরা আমার খোঁজ খবর যেমন নেয় তেমনই আমিও। এমনকি এক বৃষ্টির দিনে আমি একা স্বাস্থ্যকেন্দ্রে বসে আছি, সকাল থেকে কোনো মানুষেরই দেখা নেই। অবশ্য তখন কি আর এমন ইন্টারনেট আর মোবাইলের যুগ ছিল যে নিজেরাই বাড়িতে অসুখ হলে নেটে দেখে কিছু একটা করবে? যা দরকার ওই এক স্বাস্থ্যকেন্দ্র, না হলে হাড়ু কবিরাজ। সে আবার গাছগাছরা দিয়ে বেশ করে বড়ি বানিয়ে দিত, তাতে নাকি অনেকেরই অসুখ সেরে যেত। সেসব কথা গ্রামের মানুষের কাছেই শুনেছি। যেহেতু আমি ছিলাম নতুন, তাই আমাকে সকলে একটু কমই বিশ্বাস করত। আর হাড়ু কবিরাজ যেহেতু অনেক বছর থেকে ওদের চিকিৎসা করে আসছে, তাই ওকেই বিশ্বাস করে বেশি। আমি কোনোদিনও ওদের ছোটোখাটো অসুখে বাধা দিইনি ওসব ওষুধ খেতে, কারণ আয়ুর্বেদ চিকিৎসা তো আমাদের প্রাচীন চিকিৎসা। আগেকার দিনের আদি মানুষেরা তো ওভাবেই সেরে উঠত। তবে কারোর জ্বর হলে বা ঘা প্যাঁচড়া হলে, হাত পা ভাঙলে জোর করে নিজের খরচে ওষুধ দিয়েছি। তখন ওদের ওই হাড়ুর ওপর ভরসা হতো না আমার। তবে কেউ কেউ আমাকে বিশ্বাস করে স্বাস্থ্যকেন্দ্রে আসতো। আবার যখন সব করেও কোনো লাভ হয়নি, তখন আমার কাছেই শেষ সম্বল হিসেবেও আসতো। আমি ওদের বোঝাতাম, কিন্তু ভালো হলে আবার যেইকে সেই। মানুষের বিশ্বাসের ওপরে আর কি করি বা আমি আঘাত হানি? একেই কেউ পড়াশুনো জানে না, আবার গায়ে গতরে সব খেটে খাওয়া মানুষ। ভাবে যে স্বাস্থ্যকেন্দ্রে আসলে টাকা লাগবে। তারা মাটির মানুষ, তাই গাছগাছরাই সব সেরে যাবে। ওদেরকে অনেক বুঝিয়েছি, শেষে নিজেই সবার বাড়ি গিয়ে রোগী দেখা শুরু করি। আশপাশের গ্রামেও তখন আমার একটু পরিচিতি হয়েছে মাত্র। গ্রামের সরকারি জায়গা দেখে সেখানে কোনো মতে একখানা টিনের চালা দিয়ে ঘর বানানো হয়েছে। আপাতত সেটাই স্বাস্থ্যকেন্দ্র। আর আমি থাকি সেখান থেকে ক্রোশ দূরে রেলের সরকারি বাড়িগুলিতে। দিন চলছিল কোনো মতে। নিজে রেঁধে খাই দাই আর রুগী দেখি। প্রতি পাড়ায় পাড়ায় সভা করি। তেমনই এক সভায় পরিচয় হয় নিমাইয়ের সাথে। সে পাহাড়পুর গ্রামেরই বাসিন্দা, আমাকে বেশ ভালোবাসত। মাঝে মাঝে আমার এই স্বাস্থ্যকেন্দ্রে এসে গল্পও করত। তেমনই একদিন সকালে নিমাই হন্তদন্ত হয়ে ছুটে আসে। ওকে দেখে আমি বললাম, কি হয়েছে নিমাই, এইভাবে দৌড়ে আসছো কেন? নিমাই থেমে বুক ভরে শ্বাস নিয়ে বলল, আমাদের পাড়ায় অন্যায় হচ্ছে, অন্যায় অন্যায়। দাদা তাড়াতাড়ি চলুন দাদা, ছেলেটাকে ওরা মেরেই ফেলবে হয়তো। কোন ছেলে? কি করেছে সে? আমাদের পাশের পাড়ার ছেলে বিল্টু। ওর বাবা ভোলা এই কয়েকদিন আগে গেছিল ভিন গায়ে কাজ করতে, সেখান থেকে ফিরেছে কয়েকদিন হলো মাত্র। তারপর থেকে ওর জ্বর আর উদরময় শুরু হয়েছিল। সবাই ওকে বলে সে নাকি ভিনগা থেকে মড়ক নিয়ে এসেছে, ওকে গ্রাম ছাড়া করতে হবে, না হলে সবাই মারা পড়বে সেই মড়কে। কিন্তু ছেলেটির বাবাকে ছাড়তে চায়নি। কিন্তু অত লোকের শক্তির কাছে ওই একা ছেলের কি কি কথা টেকে আপনি বলুন তো? হ্যাঁ, ওই সবাই জোর করে বিল্টুকে ঘরে আটকে রেখে ভোলাকে দূরের এক বাঁশঝাড়ে কুটির করে থাকতে বলে। ভোলা নিজের ছেলের কথা ভেবেই চলে যায়, নিজে রেঁধে খায়। ওদিকে কেউ পথ মানায়নি এই কদিন ধরে। কিন্তু কাল রাতে নাকি কেউ ওই বিল্টুকে সেদিকে যেতে দেখেছে। ওইটুকু ছেলে একলা থাকে, বাপের জন্য তো মন কাঁদবেই, কিন্তু সেটা কেউ বুঝলো না। সকাল সকাল মোড়লকে নিয়ে গেছে বিল্টুকে শাস্তি দেবে বলে। সে বিছাড়া তো ভয়ে কথাই বলছে না। এখন দাদা আপনি গিয়ে যদি ছেলেটিকে বাঁচাতে পারেন, চলুন না দাদা। নিমাইয়ের কথা শুনে আমার খুব রাগ হলো। ওকেই ধমকে বললাম, আগে বলনি কেন? ভোলা বেঁচে আছে না মারা গেছে কেউ খোঁজ নিয়েছো? ওষুধ তো পড়েনি একটিও, খাবার খেয়েছে কিনা কে জানে, আর এখন এসে এসব বলছো? হ্যাঁ? নিমাই কাচুমাচু মুখ করে বলে, আগে আমি তো জানতাম না, এইসব শুনলাম বলে ছুটে এসেছি। মা মরা ছেলে, বড় কষ্টে ওদের দিন চলে। দাদা চলুন না, ওকে বাঁচান দাদা। আমি আর দেরি করলাম না, নিমাইয়ের সাথেই বেরিয়ে গেলাম। ঘরের দরজায় শুধু সে কোলটাই তুলে দিলাম। চুরি যাওয়ার বিশেষ কিছুই নেই, তাই ভয়ও নেই। নিমাইয়ের সাথে দৌড়ে ছেলেটির কাছে এসে পৌঁছলাম। দেখি পুরো গ্রাম শুদ্ধ লোক যেন সেখানেই ভেঙে পড়েছে। আমাকে আসতে দেখে অনেকেই সরে দাঁড়ালো। তবে মোড়ল মশাই বললেন, দেখো স্বাস্থ্যকর্মী দাদা,
এই ছেলেকে আর গ্রামে রাখা যাবে না। ও পাপ করেছে। ওর এত বড় সাহস যে আমাদের কথা মানে না। কথাটা শুনে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, চিৎকার করেই বললাম, বিল্টুর কি দোষ? হ্যাঁ, সে বাবার কাছে তো যাবেই। পাপ তো আপনারা করেছেন ভোলাকে গ্রাম ছাড়া করে। তারপর কি আর ওর কোনো খোঁজ নিয়েছেন? তার যদি কিছু হয়ে যায় তখন সেই পাপের ভাগ মাথায় সবাই নেবে তো। এখন সবাই চুপ করে আছে। ছি, লজ্জা নেই কোনো। ওই ভোলা ভিন গাঁ থেকে মোড়ক নিয়ে এসেছে। ওর একার জন্য কি আমরা সবাই মরব? ওকে তাড়িয়ে সঠিক কাজ করেছি। এখন একে বিদায় করতে পারলেই হলো। বাপটা মরবে, সাথে আমাদেরকেও মারবে নাকি? কি সব বলছেন? হ্যাঁ, একই তো ভোলাকে তাড়িয়ে অন্যায় করেছেন, এখন আবার ছেলেটিকে দোষ দিচ্ছেন। যদি ওই অসুখ আপনাদের কারোর হয় তখন কি করবেন? হ্যাঁ, চলে যাবেন গ্রাম থেকে? গ্রামের মানুষকে তাড়ানোর ক্ষমতা আপনার আছে, কিন্তু নিজের বাড়িতে যদি কারোর হয় তখন তাকে বাইরের ওই বাঁশঝাড়ের কাছে রাখতে পারবেন তো? আমার প্রশ্নে আর কেউই জবাব দেয় না। তখন বিল্টুর হাত ধরে আমি বাইরের দিকে রওনা দিলাম। মোড়ল আমাকে আটকে বললেন, স্বাস্থ্যকর্মী দাদা, ওকে যদি নিয়ে যান তাহলে আর আপনার কাছ থেকে কেউ ওষুধ নেবে না, এই বলে দিলাম। কিন্তু আমি দাপটের সাথেই বললাম, যদি আর পাপ কাজ করতে না চান আর ভগবানকে যদি ভয় পান তাহলে আমার কাজে বাধা দেবেন না। অসুখ এমনই এক জিনিস যে গরিব বড় লোক দেখে হয় না, কথাটা মাথায় রাখবেন। আমি বিল্টুকে সাথে নিয়ে ভোলাকে দেখতে যাচ্ছি। কেউ যদি বাধা দেয় তবে ভালো হবে না, এই আমি বলে দিলাম। এতদিনে এই শিখিয়েছি আমি সবাইকে। সচেতন সভা করে কোনো লাভই হয়নি দেখছি। কথাগুলো কড়া সুরেই বলে সেখান থেকে বিল্টুকে নিয়ে বেরিয়ে যায়। গাঁয়ের লোক আমাকে শুধু দেখতে থাকে, কিন্তু কেউ কিছুই বলার আর সাহস পায় না। নিমাই আমার পেছন পেছন চলে আসে। ভিড় ছাড়িয়ে যখন অনেকটা চলে এসেছি তখন বিল্টুকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবা কোথায় আছে জানো তুমি? বিল্টু তার কান্না ভেজা গলায় বলে, ওই দিকে বাঁশঝাড়ে। তুমি নিয়ে যাবে আমাদের ওখানে? তাহলে তোমার বাবাকে আমি দেখতাম। কোনো চিন্তা নেই, আমি যখন আছি আর তোমার বাবার সাথে কোনো অন্যায়ই হবে না। আমার কথায় ছোট ছেলেটির মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে আনন্দিত গলায় বলে, হ্যাঁ চলুন, আমি নিয়ে যাচ্ছি তো। এবার আমার বাবা ভালো হয়ে যাবে, তাই না ডাক্তার কাকা? ওরা ওরা না একদম ভালো না। কত করে বললাম বাবা আমার কাছেই থাকুক, কেউ দিল না থাকতে। তাই তো কাল রাতে লুকিয়ে লুকিয়ে গেছিলাম, কিন্তু দেখে ফেললো আমাকে, আর যেতে পারিনি। বাবা খুব কষ্ট পাচ্ছে, তাই না? ওর কথায় আমি নিরুত্তর হয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। কিছু মানুষের নির্মম ব্যবহারে শিশুটি কষ্ট পাচ্ছে বিনা দোষে। বিল্টু আগে আগেই চলেছে আর আমরা পেছনে। গ্রামের একদম উল্টো দিকের পথ সেটা। গ্রামের সীমানার প্রায় কাছে। দূর থেকে দেখা যাচ্ছে সেখানে বাঁশ বাগান। সেখানে কেউ থাকতে পারে, আবার সে অসুস্থ, এটা ভেবেই আমার প্রাণ ওষ্ঠাগত। বাঁশঝাড়ের ভেতরে গিয়ে খুঁজে খুঁজে দিক বুঝে বিল্টু ঠিক জায়গায় তো নিয়ে এলো, সেই কুটিরের সামনে। কিন্তু ডাকাডাকি করেও কারোরই সাড়া পেলাম না। তখন ভেতরে উকি দিয়ে দেখি কেউই নেই। বিল্টুকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কোথায়? এখানে তো কেউই নেই। তাহলে ওই দিকে যায়নি তো? ওরা তো এখানেই বাবাকে থাকতে দিয়েছে। অসুস্থ শরীরে আবার কোথায় গেল? আচ্ছা, আমরা না হয় বরং একটু অপেক্ষা করি। যদি কোথাও গিয়ে থাকে তাহলে ফিরে আসবে নিশ্চয়ই। আমার কথায় দুজনেই সায় দিল। পরিষ্কার জায়গা দেখে সেখানে তিনজনে বসে রইলাম, কিন্তু কারোরই দেখা নেই। আমার মনে তখন সন্দেহ হলো, ভোলা কোথাও চলে যায়নি তো? যতই হোক সে না খেয়ে আছে, গ্রামের ভেতরেও যেতে পারবে না। মনের কথাটা নিমাইকে জানালাম, তবে বিল্টুকে কিছুই বুঝতে দিইনি। নিমাই শুনে বলল, হ্যাঁ সেটাও হতে পারে, না হলে আর কোথায় বা যাবে। তাহলে চলুন আমরা ফিরে যাই, আবার না হয় কাল এসে খোঁজ নেব, কেমন? আমারও সেটাই করা সঠিক মনে হলো। বিল্টুকে বোঝাতেই বললাম, বিল্টু এখন আমরা যাই, পরে আবার না হয় আসবো। তুমি কিছু খেয়েছো? বিল্টু শূন্য কুটিরের দিকে তাকিয়ে থেকে কেমন বিরস গলায় বলল, খেয়েছি, পাশের বাড়ির কাকিমা দিয়ে যেত দুবেলা। নিমাই আমাকে দেখিয়ে বলল, বিল্টু এই কাকার সাথে তুই এখন যা, আমি তোর বাবার খোঁজ করি গিয়ে।
ভোলাকে পেলেই ওকে সাথে নিয়ে চলে যাব আমি। হ্যাঁ, সেই সময়টুকু কাকার সাথে থাকলে আমিও নিশ্চিন্ত হই। বুঝিসই তো গ্রামের মানুষ কেমন। যা, তুই কাকার সঙ্গে যা। নিমাইয়ের কথা শুনে বিল্টু কিছুই বলে না। এই সমাজের স্বার্থপর নিয়ম যেন ওকে সব কিছু বুঝতে শিখিয়ে দিয়েছে। বিল্টুর হাত ধরে আমরা স্বাস্থ্যকেন্দ্রের দিকে রওনা দিলাম। সেখানে পৌঁছে সাইকেলখানা নিয়ে ভালো করে ঘরের দরজা বন্ধ করে তালা এঁটে বিল্টুকে সাইকেলের পেছনে বসিয়ে বেরিয়ে পড়লাম। নিমাই তার বাড়ির দিকে ফিরে গেল। ভোলার খোঁজ সেও নেবে। সেদিনের পর থেকে বিল্টু আমার কাছে ভালোই ছিল। খায় দায় থাকে, বাবার কথা বলে। তবে 2 দিন খোঁজ নিয়েও ভোলার কোনো খবর পেলাম না। বিল্টু যে মনে মনে কষ্ট পাচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু নিজের মুখে ওকে কিছুই বলতে পারছি না ওর বাবার কথা। তবে সে নিজেও কিছু তো বুঝতে পারছে। কতদিন ওকে আর বুঝিয়ে রাখতে পারবো তা জানি না। তবে আমারও মনে হয় এবার ওকে সবটা বলে দেওয়াই প্রয়োজন। সে যদি নিজে থেকে গিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে থাকতে চায়, আমি বা কতদিন ওকে দেখে রাখতে পারবো। ওর অভিভাবক যদি কেউ হতে চায় আর আমাকে তখন কিছু যদি বলে, সেটা ভেবেই নিমাইয়ের সাথে পরামর্শ করতে ওর কাছেই গেলাম। নিমাইকে বললাম সব। শুনে নিমাই বলল, হ্যাঁ দাদা, কথাটা আপনি ঠিক বলেছেন। একই মা মরা ছেলে, বড় হবে কি সে এমনি করে। তবু যদি কোনো আত্মীয়ের বাড়ি থাকে সেটা ওর জন্য ভালো। কিন্তু ভোলার কি খবর? পাশের গ্রামে একজনের কাছে শুনলাম সে গেছে দূরের কোনো গ্রামে। আমাদের সন্দেহ সঠিক। খিদের জ্বালা, বড় জ্বালা। বিল্টু যে তবুও গ্রামে থাকলে খেতে পাবে, আর যদি ভোলা নিজে এখানে থাকে তখন ছেলে তাকে দেখতে চাইবে। সেই চিন্তা করেই ও হয়তো চলে গেছে ওই পাশে অন্য কোনো গ্রামে। সবটাই অনুমান মাত্র, কিন্তু ওদের কষ্টের কথা ভেবে আমি সত্যি ভারাক্রান্ত। শেষে কি করব সেটা পরামর্শ করে ঠিক করলাম কয়েক ক্রোশ দূরে বিল্টুর কাকা থাকে, তাকে গিয়েই বরং সব বলবো। এটাই সিদ্ধান্ত নিয়ে ফিরে এলাম আমি। 4-5 দিন কেটে গেছে সেই ঘটনার। বিল্টুর কাকার কাছে খবর পাঠিয়েছি, তিনি আসবেন বলেছেন। তখন আবার এই বৃষ্টি আরম্ভ হয়েছে। একটানা বৃষ্টি পড়ছে। আমি বিল্টুকে বুঝিয়ে সুঝিয়ে আমার বাড়িতেই রেখে আসি। এখন আর সাথে নিয়ে আসি না। একটু তাড়াতাড়ি ফিরি বাড়ি ওর জন্যই। না হলে আমার সাথে এখানে থেকে আমার কাছে কাজ শেখে। লোকের মুখে যা শুনলাম তা খানিকটা এমন। মোড়লের ছেলে রাতের বেলা বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। বন্ধুর বাড়িতে সে প্রায় যায় আড্ডা দিতে। সেদিনও আড্ডা দিয়ে রাতে ফিরছিল। সেদিন আবার খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে যায়। একটু নেশাও করেছে সেদিন আবার সে। বেশ রাত হয়ে যাওয়ায় নিজের হাতে লণ্ঠনের আলো বাড়িয়ে দিয়ে হাঁটছিল সে। কিন্তু পথ সঠিক মতো ঠাওর হচ্ছিল না ওর। তবুও দেখে শুনেই হাঁটছিল। ওর বাড়ি ফেরার পথে মাঝে বাঁশ বাগান পড়ে, সেটার পাশ দিয়ে আসতে হয়। মোড়লের ছেলে বাঁশ ঝাড় পেরিয়ে যেই এক গলি পথে পা রাখবে, তখনই হঠাৎ পেছন থেকে কে বলে ওঠে, শুনছ? তোমার কাছে তো আগুন আছে, আমার খাবারটা একটু গরম করে দেবে? মোড়লের ছেলে চমকে গিয়ে বিরক্তিতে থমকে দাঁড়ায়। পেছনে ফিরে ধমকে সুরেই বলে, ওই কে রে, পেছন থেকে রাখিস? আমি গো আমি, এই যে এখানেই তো থাকি। দাও না একটু আগুন জ্বালিয়ে। আমার সাথে মজা করছিস? সামনে আয় বলছি। চোখের সামনে কাউকে নজরে আসে না, তবে এটা বোঝা যাচ্ছে আওয়াজটা বাঁশঝাড়ের ভেতর থেকেই আসছে। আমি তো যেতে পারবো না, তুমি আসো, শুধু একটু আগুন জ্বালিয়ে দেবে। এখানে বেজায় মশা। মোড়লের ছেলে আবার ধমকে বলে, তোর সাহস তো কম না, আমাকে ডাকিস? তোর দরকারে তুই আয়। মোড়লের ছেলের কথা শুনে সে অদৃশ্য স্বর হা হা করে হেসে ওঠে। তখনই মোড়লের ছেলে দেখে বাঁশের ঝোপের আড়ালে একটি লিকলিকে হাত দেখা যাচ্ছে।
আর সে হাতে একটি মশাল জাতীয় কিছু ধরা আছে। মোড়লের ছেলে লণ্ঠনটির কাঁচ উঁচু করে সেই মশালের মধ্যে আগুন লাগাতে গেছে, অমনি মোড়লের ছেলের হাত কেউ চেপে ধরে এক হ্যাচকা টান দিয়েছে। সে ছিটকে গিয়ে পড়ে বাঁশঝাড়ের ভেতরে। ব্যথায় আর অন্ধকারে কিছুই নজরে আসছিল না, কিন্তু ওর হাতের লণ্ঠন দূরে ছিটকে পড়ে ভেঙে গেছে, আর সেটার থেকে তেল বেরিয়ে শুকনো পাতায় আগুন লেগে যায়। আগুন দেখে ভয়ে কোনো মতে উঠে কুড়িয়ে কুড়িয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে বাড়িতে। বাড়িতে ঢুকতেই মোড়ল ছেলেকে দেখে অবাক। এমন অবস্থা কে করলো ওর ছেলের? ছেলে কিছুই বলতে পারে না, সে তখন ব্যথায় কাহিল। মোড়ল ছেলেকে ভেতরে নিয়ে যায়। কোনো মতে রাতটুকু কাটিয়ে পরের দিন দেখে ছেলে রক্ত বমি করছে আর ওর উদারাময় ধরেছে। বিছানায় পড়ে থেকে ব্যথায় আর কষ্টে গোঙাচ্ছে। মোড়ল ছেলেকে দেখে ভয় বাইরে কাউকে কিছুই বলে না, লুকিয়ে নিজে গিয়ে ওষুধ নিয়ে আসে কবিরাজের কাছ থেকে। কিন্তু যত দিন যায় ছেলের অবস্থা ততই খারাপ হতে থাকে। একদিন মোড়লের ছেলে কাউকে না বলে ব্যথার কষ্টে বাড়ি থেকে বেরিয়ে যায়। লোকের অবস্থা দেখে ভয়ে আঁতকে ওঠে। মোড়লের ছেলের চেহারা হয়েছে কঙ্কাল সার, চোখগুলো বড় বড়, বুকের পাঁজর পর্যন্ত দেখা যাচ্ছে, মুখে রক্ত শুকিয়ে লেগে আছে, শরীর দিয়ে দুর্গন্ধ। লোকে ওকে দেখে কেউ আবার ভয়ও পেয়েছে, কেউ আবার ঘেন্নায় দূরেও সরে গেছে। মোড়লের ছেলে কষ্টে মাটিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় সবার কাছে সাহায্য চাইতে। লোক মুখেই খবর ছড়িয়ে যায় চারিদিকে। মোড়ল আর তার গিন্নি দৌড়ে আসে ছেলেকে খুঁজতে। ছেলের এমন করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়ে সেখানে। মোড়ল ছুটে আসে আমার কাছে, আমার হাতে পায়ে ধরে কেঁদে বলে, স্বাস্থ্যকর্মী দাদা, চলুন আমার ছেলেকে দেখুন। আজ আজ ওর এই পরিণতি আমার জন্যই হয়েছে। কাঁদছেন কেন? কি হয়েছে? আমার ছেলে মরে যাচ্ছে স্বাস্থ্যকর্মী দাদা, আমার ছেলে মরে যাচ্ছে। মোড়লের কথা শুনেই আমি তার সাথে ঘটনাস্থলে আসি। ছেলেটিকে দেখে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কাজ তো আমাকে করতেই হবে। সাথে সাথে নিমাইকে খবর পাঠালাম। সে আসলে মোড়লের সাহায্যে তার ছেলেকে নিয়ে আমার স্বাস্থ্যকেন্দ্রে এলাম। সেদিন থেকে ওর সেবা করতে শুরু করি ওইখানে। মোড়ল নিজের টাকার জোরে ও ক্ষমতায় সেখানে রাতারাতি কয়েকটি ঘর তুলে দেয় রোগীদের সেখানে রাখার জন্য। গ্রামে প্রচার করা হয় কেউ অসুস্থ হলে এখন স্বাস্থ্যকেন্দ্রে রাখা হবে। আমি আমার কাজ করছি, মোড়লের ছেলেকে যথাসাধ্য সেবাও করছি। কাউকেই সেখানে আসতে দিই না, মোড়লকেও না। তেমনই এক বৃষ্টির দিনে বসে আছি আমি। কারোর দেখা নেই বলেই বসেছিলাম। দুপুর নাগাদ বাড়ি ফিরবো ঠিক করি, কারণ এই বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতেও আমার সময় লাগবে। কম দূরে তো না আর সেই জায়গা। বৃষ্টি বলেই যে কেউ আসবে না সেটাও আমি জানি। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। মোড়লের ছেলে সুস্থ হয়েছে, কিন্তু খুবই দুর্বল। সে সেখানেই আছে, আমি তাকে এখনো সেবা করছি। এর মাঝে আরও কিছু রোগী এসেছিল, কিন্তু তাদের অবস্থা এতটা শোচনীয় ছিল না বলেই ওষুধ দিয়ে পাঠিয়ে দিই। অবশ্য মোড়লকে এখন আর কেউই মানে না, কিন্তু তাদের মনের ভেতরেই স্বার্থপরতা আমি তখনও শেষ করতে পারিনি। তবে যাদের কাছে আমার কথাগুলো সঠিক বলে মনে হয়েছে তারা আসে। সব গুছিয়ে রেখে আমি ভালো করে দরজা জানলা বন্ধ করি। একটি তো টিনের 8 চালা ঘর, একাই বসি সেখানে। বেশিক্ষণ লাগেনি সব গোছাতে। ভালো করে দরজায় তালা এঁটে মোড়লের ছেলেকে বলে ওর সাথে নিমাইকে রেখে বর্ষাতি পরে সাইকেল নিয়ে বের হই। চুরির তেমন ভয় নেই, তাই আর পেছনে ফিরে না দেখে বেরিয়ে পড়ি। একা একা আসছি রাস্তা দিয়ে, কেউ নেই কোথাও। মাঠ ঘাট সব জনশূন্য, খেতেও কেউ কাজ করছে না। আশপাশ ভালো করে দেখতে দেখতে আসছি। বৃষ্টির কারণে চারিদিক ঝাপসা লাগছে। গলির মুখে একটা বড় বট গাছ আছে, সেখানে হনুমান মন্দির গলির বাঁকে। সেটা পেরিয়ে বড় রাস্তা শুরু তখন। তবু একটা দুটো মানুষের দেখা মিলবে এই আশা করেই আসছি।
এমন সময় বট গাছের কাছে যখন এসেছি তখন হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনে থমকে দাঁড়াই। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। একই মুষলধারায় বৃষ্টি পড়ছে, চোখে কিছুই দেখতে পাচ্ছি না জলের কারণে। সাইকেলে ওষুধের বাক্স আছে, সেটা প্লাস্টিক দিয়ে ঢেকে বেঁধে নিয়েছি। আমি ভাবলাম সেটাই খুলে গেল নাকি, তাই হয়তো কেউ ডাকছে, কিন্তু তাকিয়ে দেখি না সব ঠিকই আছে। তারপর আবার ডাকটা শুনতে পেয়ে, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। বট গাছের গুড়িতে নজর পড়তে দেখি একটা লোক কাক ভেজা হয়ে সেখানে দাঁড়িয়ে। লোকটির শরীর খুব রোগা, বুকের পাঁজরগুলো দেখা যাচ্ছে স্পষ্ট, মুখটা কেমন অস্বাভাবিক ফ্যাকাশে। তাকে দেখে আমার কেমন যেন একটা অস্বাভাবিকই লাগলো, কিন্তু কেন সেটা ঠিক বুঝতে পারছি না। আমি দাঁড়িয়ে ওর দিকে তাকাতেই লোকটি আবার বলল, ডাক্তার, আমার সাথে চলো একটু, আমার ছেলেকে দেখো। কিন্তু এই বৃষ্টিতে আমি তো স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিয়েছি। আমার বাড়ি চলো, আমি ডাকতেই যাচ্ছিলাম, কিন্তু হাঁপিয়ে যাওয়া এখানে একটু জিরিয়ে নিচ্ছিলাম। চিনলে কি করে আমার? অমন বৃষ্টির জামা এখানে আর কেই বা পড়বে? আমায় দেখো না, আমি তো ছাতাও আনিনি। আমি ছাতা বের করে দিচ্ছিলাম, সেটা দেখে লোকটি বলল, থাক, ও ছাতা নিয়ে আমি আর কি করব। এখন চলো, আমার ছেলেটাকে একটু দেখবে, চলো। আমি ইতস্তত করেই বললাম, আজ না দেখলে হয় না, ভিজে গেছি একদম, বেশিক্ষণ এভাবে থাকলে আমার যে জ্বর হবে। আমায় দেখো, আমিও তো ভিজছি। এই কথায় আমি আর কিছুই বলতে পারলাম না। সত্যি তো, লোকটি নিজের ছেলের জন্যই ভারী বৃষ্টিপাতের মধ্যেও দৌড়ে এসেছে, আর আমি কিনা না করছি। শেষমেশ রাজি হলাম, বললাম, কোথায় যাব, বাড়ি কই? ওই যে ওই পাশের গলি দিয়ে। আমি লোকটিকে সাইকেলে বসিয়ে নিতে পারতাম, কিন্তু জিনিসপত্র থাকায় আর হয়নি। তাই লোকটি আগে আগে হেঁটে যাচ্ছিল আর আমি পেছনে পেছনে। বড় রাস্তা পার করে একটা গলিতে ঢুকে যায় সে। সেখানে বড় বড় বাঁশঝাড় আর ক্ষেত। সে চলেছে তো চলেছে, এদিকে কোনো লোক বসতি আছে বলে আমার জানা ছিল না। তবে একটা গ্রাম আছে শুনেছি, সেটা হয়তো সব চা বাগানের শ্রমিকদের। আমি কিছু মনে করতে না পেরেই জিজ্ঞেস করি, আচ্ছা এইদিকে কারা থাকে? কখনো তো শুনিনি যে এখানে কোনো গ্রাম আছে। লোকটি ফিরে তাকায় আমার দিকে। আমার কেমন যেন মনে হলো এবার, কারণ লোকটির মুখ এখন আরো শুকনো। সে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, আর বুকের চামড়াগুলো পাঁজরের ভেতরে ঢুকে যাচ্ছে একদম। সামনের দিকে ঝুঁকে পড়ে খুবই হাঁপাচ্ছে। মিথ্যে বলবো না, আমার খুব ভয়ই হলো এবার। লোকটা কি অসুস্থ? যদি রাস্তায় তার কিছু একটা হয়ে যায় তখন আমিই বা কি করব? কিছুই ভেবে পেলাম না। আচ্ছা, আপনার কি শরীর ভালো নেই, কষ্ট হচ্ছে হাঁটতে? তাহলে সাইকেলে বসুন, আমি চালিয়ে নিয়ে যাই। এবারও লোকটি চলতে চলতে কিছু একটা বলতে গিয়েও কেমন একটা শব্দ করে চুপ করে যায়। এখন মনে হলো লোকটি যেন মাটি থেকে কিছুটা ওপরে পা ফেলে হাঁটছে। শরীর কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে, মানে তার পায়ের পাতা মাটি ছুঁয়ে যাচ্ছে না। কেমন যেন দৌড়ে দৌড়ে সে চলেছে ঠিকই, কিন্তু সেটা বাতাসে। আমি সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু তাকে ধরতে পারছি না কিছুতেই। একরকম নিরুপায় হয়ে এবার সাইকেলে চেপে বসি, তবুও ওকে ধরতে পারছি না। একই জল কাদায় রাস্তা নেই, বারবার সাইকেলের চাকা পিছলে যাচ্ছে। এরই মধ্যে যেন বৃষ্টির বেগও আরো বাড়লো। এবার বড় বড় ফোঁটা পড়ছে গায়ে, যেটা আমার পিঠে মাথায় হাতে বাড়ি মারছে। তবু অনেক কষ্টে লোকটিকে খেয়াল করতে করতে এগিয়ে যাচ্ছি। এমন সময় সামনে সাইকেলের চাকাটা একটা গর্তে গেল ডুবে। বুঝতে পারিনি সেখানে গর্ত আছে বলে, আর সাথে সাথেই হুড়মুড়িয়ে গেলাম পড়ে। ভিজে অবস্থায় কোনো মতে উঠে দাঁড়িয়ে সাইকেল তুলে এগিয়েছি, দেখি লোকটি আর নেই। আমি তো পুরো বোকা বনে গেলাম। একে তো গেলাম ভিজে, আবার এতটা পথ এসে দেখি কিছুই নেই, না বাড়ি না কোনো মানুষ,
আমার সাথে কি মজা করলো শেষে, কিন্তু সে তো কোনো বাচ্চা না যে মজা করবে, তাও আবার এই বাদলার দিনে। আশপাশ খুঁজে দেখলাম কেউই নেই, বার কয়েকবার ডাকলাম। আরে মশাই কোথায় গেলেন? আপনাকে তো দেখতেই পাচ্ছি না। কি হলো, শুনতে পাচ্ছেন আমাকে? ও মশাই, আরে আপনার বাড়ি কোথায়, আর আপনি গেলেন কোথায়? কিন্তু কোথায় কে, কারোরই কোনো সাড়া নেই। কিছুই বুঝতে না পেরে ভাবছি ফিরে আসবো, দরকার হলে নিজেই আবার ডেকে নেবে। একটিও মানুষ দেখা যাচ্ছে না, বাড়িঘর তো আরোই নেই, শুধু বাল ছাড়। তবে কেমন যেন চেনা চেনা লাগলো। ফিরতে যাব, হঠাৎ বাঁশ ঝাড়ের মধ্যে একটি ঘরের চালা নজরে এলো। আমি এগিয়ে যেতেই চিনতে পারলাম এটা তো সেই কুঠির যেখানে ভোলাকে থাকতে দিয়েছিল। অবাক হলাম, তাহলে কে আমাকে এখানে ডেকে আনলো? এই মানুষটি আসলে কে? আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। এখানে কেন এলাম সেটাই তো বুঝতে পারছি না। আর সেই লোকটি বা গেল কোথায়? ব্যাপারখানা আমার সুবিধা বলে মনে হলো না। আরো এগিয়ে যেতেই দেখলাম ঘরের দাওয়ায় কে যেন জল কাদার মধ্যে পড়ে আছে। বুক খুব ক্ষীণ ওঠানামা করছে। পরনের জামা দেখে আমার বুক কেঁপে যায়। আমি কোনো মতে সাইকেল স্ট্যান্ড করে সামনে এগিয়ে যাই। দেখি বিল্টু মৃতের মতো পড়ে আছে, আঁকড়ে ধরে আছে কিছু কাপড়। দেখেই বোঝা যায় সেগুলো কারোর ব্যবহার যোগ্য। আমি বাস্তব অবাস্তব সব ভুলে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। কাছে গিয়ে ভেজা হাতে বিল্টুর হাতের নাড়ি দেখলাম খুবই ধীরে চলছে। অবস্থা খুব সুবিধের না। এখন ভ্যান জাতীয় কিছু থাকলে ওকে নিয়ে সদরে ভর্তি না করলে মরে যাবে। আমার অনুপস্থিতিতে এখানে এসেছে ওর বাবাকে দেখতে। শেষ দেখা হলো না, তবুও আমারই দোষ। আরও সচেতন হওয়া উচিত ছিল আমার। তোর এখন কিছু হলে আমি তোর বাবাকে কি জবাব দেবো বল দেখিনি? কথাগুলো বলতে বলতে আমার গলা বুঝে আসে কান্নায়। কিন্তু হঠাৎ বিল্টু অল্প চোখ মেলে খুব কষ্টে বলে, ডাক্তার দাদা, বাবা বাবা এখানে ছিল না। আমাকে বলেছে আমি যখন এখানে এসে বাবাকে ডাকছি তখন দেখেছি ওই দূরে বাবা দাঁড়িয়ে আমাকে বলছিল সে এর প্রতিশোধ নেবে। কিন্তু ভোলা কোথায় এখন? বাবা মারা গেছে বেশ কিছুদিন আগে। বাবার তো খুব খিদে লেগেছিল, তাই পাশের গ্রামে রাতে বাবা একাই বেরিয়েছিল খাবার চাইতে। এখানে তো কেউ দেবে না, কিন্তু বাবা যেতে পারেনি। তার আগেই ওই দিকের বনে মারা যায়। যেহেতু লুকিয়ে গেছিল তাই কেউ জানে না গো ডাক্তার দাদা। বাবা বাবা খাবার পেল না। চুপ কর বিল্টু, চুপ কর। কিন্তু তোর এমন শরীর খারাপ করলো কি করে? কাল রাত থেকে জ্বর ছিল, বলিনি। সকালে বাবাকে দেখার খুব ইচ্ছে করছিল, তাই দৌড়ে এসেছি। তারপর এখানে। কেন বললি না? তার মধ্যে আবার বৃষ্টিতে ভিজে এসেছিস। বিল্টু কান্না ভেজা গলায় বলে, ডাক্তার দাদা, আমিও বাবার মতন মরে যাব, তাই না? তোর কিচ্ছু হবে না, আর তোর বাবাও ভালো আছে। হ্যাঁ, এটা হতে পারে যে মোড়লের ভয়ে অন্য কোথাও লুকিয়ে আছে। কারণ মোড়ল না হলে যে বলেছে তোকে গ্রাম ছাড়া করবে, তাই হয়তো। আর তুই ওসব দেখেছিস শুনেছিস জ্বরের ঘোরে। আমি তোকে এখন সদরে নিয়ে যাব, তুই ভালো হয়ে যাবি। মোড়লের ছেলেও ভালো হয়ে গেছে। না ডাক্তার দাদা, বাবা বলেছে সে মোড়লের ছেলেকে বাঁচতে দেবে না। সেখানেই তো গেছে বাবা। আমি কত ডাকলাম, শুনলো না। কি সব বলছিস তুই? বিল্টু উত্তেজিত হয়ে ওঠে। আগে স্বাস্থ্য কেন্দ্রে চলো, সেখানে বাবাকে আটকাতে হবে তো, তারপর আমাকে নিয়ে ভেবো। আমি অনেক বোঝালাম ওকে, কিন্তু সে কিছুতেই মানতে রাজি নয়। শেষে ওকে আমার বর্ষাতি পরিয়ে কোনো মতে সাইকেল নিয়ে দ্রুত ফিরে এলাম স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু সেখানে পৌঁছে সেখানকার দৃশ্য দেখে আমি হতবাক। নিমাই একদিকে জ্ঞান হারিয়ে পড়ে আছে বৃষ্টির মধ্যে,
ঘরের ভেতরে এক আসরিক শক্তি যেন টিনের মধ্যে দুমদাম করে করছে কিছু, আর মোড়লের ছেলের ভয়ার্থ চিৎকার। ফাঁকা জায়গা বলে লোকে আসেনি এখনো। আওয়াজ শুনে বিল্টু চিৎকার করে ওঠে, বাবা, বাবা এমন করো না, ওকে ছেড়ে দাও, আমি ভালো আছি। এই দেখো, ওরা ওদের শাস্তি পেয়েছে। বিল্টুর কথায় আমি অবাক হয়ে তাকিয়ে আছি দরজার দিকে। হঠাৎ দেখি ঘরের ভেতর থেকে আমার দেখা সেই লোকটি বেরিয়ে আসছে। তবে এখন যেন আরো বেশি হিংস্র তার মুখ, চোখে রাগে আগুন জ্বলছে। মোড়লের ছেলের চুলের মুঠি ধরে ওকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। ওদের দেখে কি বলবো ভাবছি, তখন হঠাৎ বিল্টু ছুটে যায় সেদিকেই। বাবা, বাবা তুমি ওদের মতো হইও না, ওরা ভালো না, কিন্তু কিন্তু তুমি তো ভালো, তুমি তো আমার ভালো বাবা, ওকে ছেড়ে দাও। দেখো দেখো, আমি ভালো আছি। ডাক্তার দাদা তোমাকে খুঁজতে গিয়েছিল কিন্তু পায়নি, আমাকে দেখে রেখেছে। আমি চলে আসি তোমাকে খুঁজতে। দেখো দেখো বাবা, আমি ভালো আছি। বিল্টু কান্নায় ভেঙে পড়ে। আমি বৃষ্টির মধ্যে মূর্তির মতো দাঁড়িয়ে আছি শুধু। তবে এবার যেন কিছু একটা ঘটলো। সেই হিংস্র মানুষটি মোড়লের ছেলেকে ঘরের ভেতরে নিয়ে আছড়ে ফেলে দিল। শুধু ওর আর্তনাদই শুনতে পেলাম। মুহূর্তের মধ্যেই কোথা থেকে এক দমকা হাওয়া এসে সেখানে শুরু হলো তুমুল ঝড়। ঘরের পেছনের প্রকাণ্ড কাঁঠাল গাছ ভেঙে পড়ে সেই ঘরের ওপরে। আমি দৌড়ে গিয়ে বিল্টুর ওপরে আছড়ে পড়ি। টানা এক সপ্তাহ জ্বরে ভুগেছি সেই ঘটনার পর। আমার হাত ভেঙেছে, বিল্টু ঠিক আছে, শুধু একটু জ্বর রয়েছে। তবে মোড়লের ছেলের শোচনীয় অবস্থা। সে যেহেতু ভেতরে ছিল তাই ওর লেগেছে বেশি। সেখান থেকে আমাদের উদ্ধার করেছে গ্রামবাসীরাই। তারাই আমাদের সদরে ভর্তি করেছে। সেদিন নাকি দুপুরে হঠাৎ ঝড় হয়, আর সেই ঝড়েই স্বাস্থ্যকেন্দ্রে গাছ ভেঙে পড়ে। তাতেই মোড়লের ছেলে, আমি আর বিল্টু ঘরের নিচে চাপা পড়ি। তবে অস্বাভাবিকভাবেই নিমাইয়ের আগের কোনো কথাই মনে নেই। সে সুস্থ আছে, বৃষ্টিতে ভিজেছে বলে একটু অসুস্থ ছিল। হাসপাতালের বেডে বসে আছি, এমন সময় মোড়ল আসলো আমার কাছে। আমাকে দেখেই আগে আমার পায়ে লুটিয়ে পড়ে কেঁদে বলল, স্বাস্থ্যকর্মী দাদা, আপনার জন্য আমার ছেলে প্রাণে বেঁচে গেছে। সব দোষ আমার, সব দোষ। ভোলা না খেতে পেয়ে মারা যায়। শুধু নিজের ছেলের কথা ভেবে এই গ্রাম ছেড়ে চলে গেছিল। এখানে তো ওকে কেউ খেতে দিত না। আমার পাপের শাস্তি আমি পেয়েছি, আর সেই পাপ মেটাতে আমি বিল্টুর দায়িত্ব নেব। ভোলার মরা দেহ আমি সৎকার করে এসেছি। শুধু এখন আপনি আমাকে যদি ক্ষমা করে দেন, তবে হাসপাতালে বিল্টুর খোঁজ করে ভোলার এক বন্ধু এসেছিল, তিনি সব বলেছেন। ভোলা তার কাছেই গেছিল বিল্টুর কথা বলতে। আমিও তাকে বলেছি সব দায়িত্ব আমার আমার আমার। আমি আর কি বলবো, চুপ করে থাকি শুধু। মোড়ল হাউ হাউ করে কেঁদে চলেছে। ঘরের বাইরে নিমাই আর একটি লোক দাঁড়িয়ে। বুঝলাম সেই ভোলার বন্ধু। মোড়লের চোখের জল দেখে ভোলার কথা মনে পড়ে। তার শেষ যাত্রা যে অতি কষ্টের, আর কিছুই বলতে পারিনি। যে বাবা মারা গিয়েও শান্তি পায়নি বলে আবারও আত্মা হোক বা তার ছায়া, সে নিজের ছেলেকে বাঁচাতে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। তবে তখন বিল্টু যে সব সঠিক বলেছে সেটা এখন বুঝতে পারছি। অন্তিম ডাকেও যে নিজের কর্তব্য ভোলেনি ভোলা। দত্তবাবু নিজের কথা শেষ করে বাকি ঠান্ডা হয়ে যাওয়া চায়ে চুমুক দেন। বাকিরা ততক্ষণে কয়েক কাপ করে চা খেয়ে ফেলেছে। ইতিমধ্যে শ্রমিকের অনেকেই লরি চলে আসায় বাকি গল্পটা শুনতে না পেরে বিরক্ত মুখে চলে গেছে। এই হলো গল্প। আচ্ছা, এই তোমাদের চা খাওয়া হলো? আমাদের তো চাই পেট ভরে গেল হে, খিচুড়ি আর কি খাবো? দত্তবাবু হেসে বললেন, তাহলে খেতে খেতে আরেকটি হবে নাকি? হ্যাঁ, মন্দ হয় না। তিতলি দিদি জানলে তখন আর ছাড়বে না। আজ সে তো গল্পটা শুনতেই পেল না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো।
এই একদমই আমার মনে ছিল না, না হলে খেতে খেতেই বলা যেত। তাদের কথার মাঝে তার ছেলে নীলাদ্রি সেদিক দিয়ে যেতে যেতে বার কয়েক বাইকের হর্ন দিয়ে চলে যায়। তার মানে খবর সেও পেয়েছে যে আজ সবাই যাবে। সে আবার সবাইকে জানান দেয় যে ইলিশ চলে এসেছে। এতক্ষণ শুনছিলেন লেখিকা শ্রী কর্মকারের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প মকবুলের চায়ের দোকানে। আজকের গল্প পাঠে রয়েছে সায়ন্তন। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছে মৌমিতা সাহা, শুভজিৎ, বাল্মীকি, সৌরভ রায়, শুভধর এবং গল্পের অন্যতম চরিত্র এবং গল্পের সূত্রধারের ভূমিকায় রয়েছি আমি বুবাই। আজকের শব্দগ্রহণ ও আবহে রয়েছে মিহান্স প্রোডাকশন হাউস, প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল, সমগ্র পর্ব পরিচালনায় মৌমিতা সাহা ও বুবাই সাহা। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ প্লিজ আমাদের কমেন্ট করে জানান। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে আমাদের পরবর্তী গল্পের। তাহলে আমরা খুব শীঘ্রই ফিরছি আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন। ধন্যবাদ।